কি? ফ্র্যাকচার যদি আমরা আক্ষরিকভাবে বলি, যে কোনো হাড় আমাদের শরীরে যদি ভেঙে যায়। যখনই কোনো পেশেন্ট শুনছে বা জানছে তার ফ্র্যাকচারটা হয়তো বেশি হুম, বা অনেকগুলো টুকরোতে ভেঙে গেছে এবং হুম। সেক্ষেত্রে তাকে ওটিতে যেতে হবে বা হুম। অপারেশন করতে হবে, হুম, সেখানে একটা ফোবিয়া কাজ করে একটা একদম। পেশেন্টের। ইয়েস, সেখানে পেশেন্টকে কি বলেন? একদম। দেখো, আমাদের মেন বক্তব্য হচ্ছে ফুল ফাংশনাল রিকভারি। একবার ফ্র্যাকচার হয়ে গেল একটা পেশেন্টের ক্ষেত্রে, তার কি সেকেন্ড টাইম ওই জায়গাতেই ফ্র্যাকচার হওয়ার চান্সেসটা হাই থাকে? ফ্র্যাকচার বাচ্চাদের ক্ষেত্রে একরকমভাবে ট্রিটমেন্ট হচ্ছে, যখন বয়সটা বেড়ে গিয়ে অ্যাবাভ 50 হয়ে যাচ্ছে বা অ্যাবাভ 60 হয়ে যাচ্ছে, সেই সময় একজন বয়স্ক বা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যে ফ্র্যাকচারটা হচ্ছে সেইখানে কীভাবে অ্যাড্রেস করে? নমস্কার সবাইকে, রাইট ইনসাইট উইথ সোমালিতে আমি সোমালি, আপনাদের সকলকে স্বাগত। অন্য এপিসোডগুলোর মতো আজকেও একটি গুরুত্বপূর্ণ শারীরিক সমস্যা নিয়ে আলোচনা করব। নর্মালি আমরা এটা শুনে থাকি যে অস্টিওপোরোসিস, আর্থারাইটিস হয়েছে বা হাড়ে নানা রকম অসুবিধার কথা আমরা শুনে থাকি, বাট যেই টার্মটা আমরা খুব একটা আলোচনা করি না সেইটা হচ্ছে ফ্র্যাকচার। এই আলোচনা করার জন্য যাকে আমার সাথে পেয়েছি, ডক্টর অর্ণব কর্মকার, কনসালটেন্ট অর্থোপেডিক সার্জন। উনি আমার সাথে আগেও এসেছেন। তো আজকে ফ্র্যাকচার নিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সংগৃহীত করব। সঙ্গে থাকুন, আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যা প্রশ্ন থাকে সেগুলো আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন এটা পুরোটা দেখার পর। স্যার, অনেক ধন্যবাদ আমার সাথে এখানে সময় দেওয়ার জন্য। আজকে স্যার যে টপিকটা নিয়ে কথা বলবো, ফ্র্যাকচার। তো ফ্র্যাকচার, তো এই কথাটা আমরা প্রায়শই শুনে থাকি। হ্যাঁ, ফ্র্যাকচার অ্যাকচুয়ালি কি? ফ্র্যাকচার যদি আমরা আক্ষরিকভাবে বলি, যে কোনো হাড় আমাদের শরীরে যদি ভেঙে যায়, সেটা পুরো হতে পারে, আংশিক হতে পারে, মানে হাড়ের মধ্যে কোনো যদি ব্রেক হয়, সেটাকে আমরা ফ্র্যাকচার বলি বাই ডেফিনেশন। স্যার, এই ফ্র্যাকচার যে হচ্ছে তার কি কি কারণ থাকছে? মানে সেটা অনেকগুলো কারণ থেকে ফ্র্যাকচার হয়। হ্যাঁ, মূলত আমরা যে ফ্র্যাকচার বলতে যেটা বুঝি সেটা কিন্তু চোটজনিত, চোট বা আঘাতজনিত। তাছাড়াও কিন্তু অন্যভাবে ফ্র্যাকচার হতে পারে। অনেক মানুষই আছেন যারা হয়তো পড়ে যাননি কখনো, কিন্তু তাদের বিভিন্ন হাড় ভেঙে গেছে। সেগুলোকে আমরা প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার বলছি বা ইনসাফিসিয়েন্সি ফ্র্যাকচার, মানে যাদের হাড় খুব দুর্বল, অস্টিওপোরোটিক, তাদের পিঠের হাড় বা কোমরের শিরদাঁড়া হাড় কিন্তু এমনিই ভেঙে যায়, মানে ঝুঁকলে, কাজ করতে গেছেন বা বসে থেকে উঠতে গেছেন, ভেঙে গেছে। আর প্যাথোলজিক্যাল ফ্র্যাকচার অন্য কোনো কারণে হাড়টা খুব ব্রিটল হয়ে গেছে, বিভিন্ন ক্যান্সারের জন্য হতে পারে, ম্যালনিউট্রিশন থেকে হতে পারে, বিভিন্ন কারণে সেটা আপনি আপ ভেঙে যায়। এই যে ফ্র্যাকচার হচ্ছে স্যার, কি কি লক্ষণ দেখে বা কি দেখে বোঝা যায় হাড়ের ফ্র্যাকচার হয়েছে? রাইট। সো ধরুন আমাদের একটা ইনজুরি হলো কারোর, আমরা পড়ে গেলাম, খেলতে গিয়ে লাগলো, কিছু হলো। অনেক একরকম ইনজুরিতে কি হলো যে সে আবার উঠলো, তার একটু ব্যথা লেগেছে, একটু ফুলে গেছে, একটু বরফ দিল, তারপর সে আবার খেলাধুলা করতে পারলো বা হাঁটাচলা করতে পারলো। কিন্তু আবার আরেক রকম ইনজুরি হলো যে সে উঠলো কিন্তু দাঁড়াতে পারলো না, মানে পায়ে ভর দিতে পারছে না, ভিজিবলি যদি আমরা বাইরে থেকে না বুঝতে পারি। অনেক সময় হয় যেমন বাইরে থেকেই বোঝা যায় যে লিম্বটা ডিফর্মড হয়ে গেছে, মানে পাটা বেঁকে গেছে বা হাতটা পুরো ভেঙে বেঁকে গেছে। বাইরে থেকেই বোঝা যাচ্ছে যে হাড়ের যে নর্মাল শেপ সেটা নেই, সেটা বোঝাই যাচ্ছে অবভিয়াস ফ্র্যাকচার হয়ে গেছে। আরেকটা বুঝতে হবে যে লস অফ ফাংশন, মানে আমি হাতটা বা পাটা ব্যবহার করতে পারছি না চোট লাগার পর, বা একদম গ্রসলি জিনিসটা ডিফর্মড হয়ে গেছে, এক্সেসিভ ফুলে গেছে। এইগুলো কিন্তু লক্ষণ যে তার মানে চোট আঘাতটা খুব গুরুতর, তার মানে একটা ফ্র্যাকচার কিন্তু সিগনিফাই করছে। ফ্র্যাকচারের যে লক্ষণগুলো আছে সেইগুলো যদি একটু বলেন। ফ্র্যাকচারের লক্ষণের মধ্যে এটা হচ্ছে লস অফ ফাংশন, মানে আমি কাজ করতে পারলাম না, আমি কোনো স্ট্রেংথই পাচ্ছি না, হাত বা পায়ে বা যেখানেই হচ্ছে। পেন আউট অফ প্রপোর্শন, মানে আমি ব্যথার ওষুধ নিলাম কিন্তু কমলো না, বা আমি রেস্ট নিলাম কমলো না, আমার সেই জায়গাটা অতিরিক্ত ফুলে গেছে, প্রচন্ড রকম সোয়েলিং হয়ে গেছে, ব্লাড কালেকশন হয়েছে, বা অনেক সময় দেখা যায় স্কিনের নিচে ব্লুইশ ডিসকালারেশন হয়ে যায়, যে নীল নীল হয়ে গেছে। এইগুলো কিন্তু ডিনোট করছে যে হাড়ের ভেতরে ক্র্যাক হয়েছে এবং সেটা ভেঙে গেছে। যদি মনে হয় যে হাড়েতে কোনো রকম ফ্র্যাকচার হয়েছে বা হাড়টা ভেঙে গেছে, সেক্ষেত্রে তড়জলদি কি করা উচিত? এটা ভীষণ ইম্পর্টেন্ট, কারণ এটা যে কোনো মানুষেরই হতে পারে, তার সামনেই হতে পারে, সবসময় তো আমরা ডাক্তারকে পাবো না। একদমই। তো এইটা আমার মনে হয় এই শোয়ে সবার মনে রাখা উচিত, সেটা হচ্ছে রাইস ট্রিটমেন্ট। যে কোনো অ্যাকিউট চোট আঘাত লাগলে RICE, রেস্ট মানে যেই জায়গাটা আঘাত লেগেছে সেই জায়গাটাকে আমাকে রেস্ট দিতে হবে। এটা আমি কিভাবে করব?
আমি সেই জায়গাটা নাড়াচাড়া করব না, সেটা একটা কোনো এলিভেট করে মানে বালিশের ওপর বা কোথাও একটা হালকা করে লাগবো, এবং অনেকে তাকে হেল্প করবে যাতে করে মুভমেন্ট কম হয়। সেকেন্ড হচ্ছে আই ফর আইস, মানে আমি বরফ দেব। কখনো আমি অ্যাকিউট চোট আঘাতে গরম দেব না, আমি অলওয়েজ বরফ দেব। এটাতে কোনো কনফিউশন নেই, কিন্তু অনেকে গরম লাগান, চুন হলুদ লাগান, গরম শেক লাগান, এটা নয়, অনলি আইস, বরফ দিতে হবে। সি মানে হচ্ছে কম্প্রেশন, মানে আমি সেই জায়গাটাকে একটা কিছু ব্যান্ডেজ একটু টাইট করে জড়াবো। আমার কাছে যদি ক্রেপ ব্যান্ডেজ থাকে, এখন অনেকেরই বাড়িতে ক্রেপ ব্যান্ডেজ থাকে, যদি নাও থাকে আমি একটা গামছা নিয়ে সেটাকে একটু টাইট করে বাঁধতে পারি। এতে করে কি হবে, জায়গাটা মুভমেন্টটা কম হবে। অনেক সময় আমরা কিরম করি যে একটা ছাতা, তার সঙ্গে হাতটা রেখে গামছা দিয়ে জড়িয়ে দিলাম, যাতে করে জায়গাটা একটা সাপোর্ট পাই টেম্পোরারি। বা আমি অনেকগুলো নিউজ পেপার নিয়ে ফোল্ড করে সেটাকে অ্যাজ এ সাপোর্ট দিয়ে তার সঙ্গে একটা কাপড় বা গামছা দিয়ে জড়িয়ে দিলাম, যাতে একটা সাপোর্ট পাই টেম্পোরারি। এবং ফাইনালি হচ্ছে এলিভেশন, মানে আমার হাতে চোট লেগেছে, আমি যদি রিস্টে চোট লেগে থাকে তাহলে আমাকে রিস্টটা তুলে রাখতে হবে ওপর দিকে। আমি যদি নিচের দিকে ঝুলিয়ে রাখি তাহলে কিন্তু ফুলে যাবে। এইটা হচ্ছে অ্যাকিউট ম্যানেজমেন্ট, যতক্ষণ না আমরা কোনো মেডিকেল অ্যাটেনশন নিতে পারছি। কারণ হয়তো বাড়িতে এরকম ফ্র্যাকচারও বা রাস্তায় কোনো কারণে অ্যাক্সিডেন্টাল ফ্র্যাকচারও, তো সেক্ষেত্রে সবচেয়ে প্রথম কি করতে লাগবে? ফার্স্ট হচ্ছে যে তার দেখতে হবে যে সে পাটা মুভমেন্ট করতে পারছে কিনা, এবং আদার অন্য কোনো জায়গায় গুরুতর কোনো চোটাঘাত আছে কিনা সেটা দেখতে হবে। এবং যদি এরকম না হয় যে রক্তক্ষরণ কিছু হচ্ছে বা বাইরে কেটে গেছে, সেখান থেকে ব্লিডিং হচ্ছে, এই ধরনের মেজর প্রবলেম যদি না থাকে, হাতের কাছে আমি যা কিছু পাবো একটা সাপোর্ট হিসেবে ইউজ করে জায়গাটাকে একটু র্যাপ করে, এবং যদি আমি পাই বরফ যদি আমার অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে, এবং পায়ে চোট হলে তাকে শুইয়ে একটা কিছু দিয়ে পাটা উঁচু করে রাখতে হবে। হাতে চোট হলে গলা থেকে কিছু একটা বেঁধে হাতটাকে উঁচু করে রাখতে হবে টেম্পোরারি। এইটা করে তারপর তাকে আমাকে হসপিটাল বা নিয়ারেস্ট ডক্টরের কাছে নিয়ে যেতে হবে। এরকম পেশেন্টের ক্ষেত্রে স্যার প্রথমত এক্সরে তো আপনারা করতেই বলেন, একদম। এরপর কিভাবে ট্রিটমেন্টটা এগোয়? প্রথমে হচ্ছে এক্সরে, ফার্স্ট হচ্ছে ডায়াগনোসিস অ্যান্ড কনফার্মেশন, এবং ফার্স্টেই কিন্তু আমাদের অ্যাকিউট ফেজ ম্যানেজমেন্ট করতে হবে, মানে তার ফোলা কমাতে হবে, তাকে ব্যথা থেকে আরাম দিতে হবে। এবং যদি ক্লোজ ফ্র্যাকচার থাকে, মানে চামড়া যদি কেটে না যায়, তাহলে আমরা একটু ওয়েট করব যে তার ব্যথা কমলো, ফোলা কমলো, দেন আমরা ফ্র্যাকচারটাকে ভালো করে অ্যানালিসিস করব। এটার জন্য এক্সরে করতে হতে পারে, আদার কিছু ইনভেস্টিগেশন করতে পারে, এবং ডিপেন্ডিং অন ফ্র্যাকচার টাইপ, যে কোন লোকেশনে হয়েছে, কি ধরনের ফ্র্যাকচার হয়েছে, তার উপর নির্ভর করছে পেশেন্টের বয়স কি, ডমিনেন্ট হ্যান্ড কি নন ডমিনেন্ট হ্যান্ড, কোন লোকেশন আছে, জয়েন্টের মধ্যে ভেঙেছে কিনা, অনেক কিছু ক্রাইটেরিয়া আছে, তার উপর নির্ভর করে আমরা ডিসাইড করি যে কিভাবে তাকে ট্রিটমেন্ট করব। বুঝেছি। এক্ষেত্রে ফ্র্যাকচারের কি কোনো মানে আলাদা আলাদা টাইপের ফ্র্যাকচার? হ্যাঁ, অবভিয়াসলি ফ্র্যাকচারে অনেক ধরনের ক্লাসিফিকেশন। একটা হচ্ছে আমি কমপ্লিট ফ্র্যাকচার বা ইনকমপ্লিট ফ্র্যাকচার, মানে পুরো হাড়টা ভেঙে দোয়াতখানা হয়ে গেছে, দিয়ে দুদিকে সরে গেছে, ইটস টোটালি কমপ্লিট। অনেক সময় কি হচ্ছে যে আমরা নিজেরাই হয়তো বলি যে হেয়ার লাইন ফ্র্যাকচার, মানে জাস্ট একটা ক্র্যাক লাইন দেখা যাচ্ছে কিন্তু হাড়টা প্লেস থেকে সরেনি, একটা সারফেস শুধু ব্রেক হয়েছে। বা আনডিসপ্লেসড ফ্র্যাকচার, মানে ভেঙেছে কিন্তু সরে যায়নি। তো এইগুলো অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে কি হয়, হাড় ভাঙে না, হাড়টা মচকে যায়, যেহেতু বাচ্চাদের হাড় খুব নরম হয়, ইলাস্টিক হয়, সেখানে আমরা তাকে গ্রিন স্টিক ফ্র্যাকচার বলি। তো গ্রসলি কতটা সরেছে বা সরেনি, পুরো ফ্র্যাকচার না হাফ ফ্র্যাকচার, এভাবে আমরা ক্লাসিফাই করতে পারি। এছাড়া আমরা যেটা করতে পারি যে কি প্যাটার্ন, ফ্র্যাকচারটা অবলিক ফ্র্যাকচার, ট্রান্সভার্স ফ্র্যাকচার কি মাল্টি ফ্র্যাগমেন্টারি, মানে অনেকগুলো টুকরো হয়ে গেছে, কি দুটো টুকরো আছে, স্পাইরাল, মানে কি ধরনের দেখতে ফ্র্যাকচারটাকে, সেটার উপর ক্লাসিফিকেশন করতে পারি। 3 নাম্বার হচ্ছে যে কোন লোকেশনে হয়েছে। আমরা যদি যে কোনো একটা লং বোন হাড়ের দুটো সাইডে থেকে জয়েন্ট তৈরি করছে, আর মাঝখানে থাকে একটা লম্বা পার্ট, তো কোন লোকেশনে ভেঙেছে সেইভাবেও আমরা ক্লাসিফাই করতে পারি। সব ফ্র্যাকচারের ক্ষেত্রে তো আপনার প্লাস্টার করতে লাগছে না, তো সেক্ষেত্রে কিভাবে কি ট্রিটমেন্টটা শুরু হয়েছে? হ্যাঁ, তো ফ্র্যাকচারের ট্রিটমেন্ট যেটা আমি বললাম যে কোন বয়সে, প্রথমে আমি এজ রিলেটেড বলি। বাচ্চাদের ক্ষেত্রে বা যেখানে স্কেলিটালি ইম্যাচিওর, মানে যেখানে হাড়ের গ্রোথ এখনো বাকি আছে, তাদের ক্ষেত্রে ফ্র্যাকচার ট্রিটমেন্ট করাটা ইজি, কারণ হচ্ছে তাদের হাড়ের গ্রোথটা খুব বেশি, তাদের তাড়াতাড়ি জুড়ে যায়। তো মূলত পেডিয়াট্রিক এজ গ্রুপে, আমি গ্রসলি ডিসকাস করছি, অনেক কারণে অপারেশন করতে লাগে, বাট মূলত পেডিয়াট্রিক এজ গ্রুপে ফ্র্যাকচার কিন্তু প্লাস্টারের দ্বারাই চিকিৎসা করা হয়।
আচ্ছা। যত খারাপই হোক না কেন, মোটামুটি যদি আমরা কন্ট্যাক্ট মেনটেন করতে পারি, সঠিকভাবে প্লাস্টার করলে জুড়ে যায়। কিছু কিছু রেয়ার কন্ডিশন আছে যেখানে বাচ্চাদের ক্ষেত্রে সার্জারির প্রয়োজন হতে পারে। বাট আমরা যদি অ্যাডাল্টের কথা ভাবি, যারা স্কেলিটালি ম্যাচিওর হয়ে গেছে, তাদের ক্ষেত্রে যদি ডিসপ্লেস ফ্র্যাকচার হচ্ছে, মানে সরে গেছে, জায়গা থেকে সরে গেছে বা পুরো ঘুরে গেছে বা জয়েন্টের ভেতরে ভেঙে গেছে, সেই সব ক্ষেত্রে কিন্তু প্লাস্টারে হবে না। তো একটা বয়স্ক মানুষের ক্ষেত্রে, অ্যাডাল্ট মানুষের ক্ষেত্রে আমরা কখন প্লাস্টার করি? যেখানে মাইনর ফ্র্যাকচার বা ভেঙেছে কিন্তু সরেনি, আনডিসপ্লেস ফ্র্যাকচার, ছোট ছোট হাড়ের ফ্র্যাকচার, মানে হাতে বা পায়ের আঙুলের ফ্র্যাকচার বা খুব সামান্য ফ্র্যাকচার হয়েছে, যেগুলো আমরা প্লাস্টারে সেট করতে পারবো, সেক্ষেত্রে সেগুলো কিন্তু প্লাস্টারে চিকিৎসা করা সম্ভব। যে ক্ষেত্রে ফ্র্যাকচারেতে আপনি প্লাস্টার করতে পাচ্ছেন না, মানে মাল্টিপল টুকরোতে ভেঙে গেছে, হ্যাঁ, সেক্ষেত্রে কি করা হয়? সেক্ষেত্রে সার্জারি করতে হয়, কারণ ফ্র্যাকচার ইউনিয়ন কিন্তু আমাদের শরীর করবে, ফ্র্যাকচারটা জোড়াবে আমাদের শরীর, আমাদের শরীরে সেই মেকানিজম আছে যে সেটা ফ্র্যাকচার হিল করবে। আমাদের কাজ হচ্ছে ফ্র্যাকচারটাকে ঠিক জায়গায় অ্যালাইন করে দেওয়া। এবার যেখানে মাল্টি ফ্র্যাগমেন্টারি, সেখানে বাইরের থেকে টানাটুনি করে সেটাকে অ্যালাইন করা সম্ভব নয়। সেক্ষেত্রে আমাকে ওপেন করতে হবে সার্জিক্যালি করে, হাড়গুলোকে ঠিক অ্যালাইনমেন্টে আনতে হবে, কিছু একটা মেটেরিয়ালের সাপোর্টে সেটাকে ধরে রাখতে হবে যতক্ষণ না সে নিজের থেকে জুড়ছে। এই অপারেশনের ক্ষেত্রে একটা জিনিস জানবো স্যার, সেক্ষেত্রে এখন তো অনেক বেশি ইমপ্রুভড হয়ে গেছে ট্রিটমেন্ট, তো সেক্ষেত্রে আগে যেমন প্লেট বসানো হতো, তো সেটা নিয়ে যদি একটুখানি। হ্যাঁ, ওই আমরা যখন বলছি যে যখন আমরা ওপেন করে হাড়টাকে অ্যালাইন করছি, তখন আমাকে কিছু একটা দিয়ে তাকে ধরে রাখতে হয়। একদম। এখানে আমরা প্লেট ইউজ করি, স্ক্রু ইউজ করি, আমরা নেলস ইউজ করি, মানে রডের মতো কিছু জিনিস আছে। আবার অনেক সময় বাইরে থেকেও এক্সটার্নাল ফিক্সেটর বলে খাঁচার মতো কিছু জিনিস আছে যেটা ইউজ করি। তো এই ইমপ্লান্টগুলো অ্যাকচুয়ালি কিন্তু শরীরের ভিতরে লাগানো হয়। আগে যে ধরনের মেটাল পাওয়া যেত ইউজুয়ালি সেটা স্টিলের হতো, কোবাল্ট, ক্রোমিয়াম বা স্টিলের হতো, কিন্তু এখন সায়েন্স ইমপ্রুভ হতে এখন আমরা মূলত টাইটেনিয়াম বলে একটা মেটাল আছে যেটা ইউজ করি, যেটা অনেকটা বডি ফ্রেন্ডলি, যেটা বডির মধ্যে কোনো ক্ষয় হয় না এবং এটা এমআরআই কম্প্যাটেবল অলসো। তো এটা রিমুভ করারও প্রয়োজন পড়ে না। কিন্তু আগেকার দিনে এইগুলো অ্যাভেলেবেল ছিল না, তার জন্য কি হতো যে পুরোনো ইমপ্ল্যান্ট যেগুলো লাগানো হতো সেগুলো আবার হয়তো 1.5 বছর 2 বছর পর বডি থেকে রিমুভ করে দিতে হতো। এখন সেটা করতে লাগছে, এখন সেটা করতে হচ্ছে। হাড় জোড়া কি এক্ষেত্রে পুরোপুরি লেগে যায় স্যার পোস্ট অপারেশন? হ্যাঁ, একদম, মানে উই মেক শিওর যে হাড়ের ফ্র্যাকচার এন্ডগুলো ঠিক ঠিক অ্যাপোজ হয়ে থাকছে, নিজের সঙ্গে নিজের ঠিক জায়গায় থাকছে, এক্স্যাক্ট পজিশনে থাকছে, এবং যখন প্লেট বা স্ক্রুটা লাগানো হচ্ছে সেটা সেই টেকনিকেই লাগানো হয় যাতে ফ্র্যাকচারের মধ্যে কম্প্রেশন হয় এবং ফ্র্যাকচারটা জুড়ে যায়। এবং সেটা আমরা সিরিয়ালি এক্সরে করে করে দেখতে থাকি, মাসে মাসে এক্সরে করে দেখতে থাকি যে কতটা ইমপ্রুভ হলো, কতটা ফ্র্যাকচার ইউনিয়ন হলো। মোস্ট অফ দ্য টাইম এটা জুড়ে যায়। ফ্র্যাকচার বাচ্চাদের ক্ষেত্রে একরকম ভাবে ট্রিটমেন্ট হচ্ছে, যখন বয়সটা বেড়ে গিয়ে অ্যাবাভ 50 হয়ে যাচ্ছে বা অ্যাবাভ 60 হয়ে যাচ্ছে, সেই সময় একজন বয়স্ক বা সিনিয়র সিটিজেনের ক্ষেত্রে যে ফ্র্যাকচারটা হচ্ছে সেইখানে কিভাবে অ্যাড্রেস করা হয়? বয়স্কদের ক্ষেত্রে যেটা অ্যাডেড হয়ে যাচ্ছে সেটা হচ্ছে অস্টিওপোরোসিস, মানে তাদের ইন্টারনালি হাড়টা অনেকটা ফোপরা, শুধু হয়তো তাদের বাইরের কর্টিক্যাল বোনটা শক্ত বাট ভেতরে হাড়টা ফোপরা। তাহলে আমি যদি প্লেট স্ক্রু লাগাই আমার তো কিছু বোনস লাগবে যেটার এগেনস্টে আমি মেটালটাকে লাগাবো। তো বয়স্কদের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস মাথায় রাখতে হয়, আমাদেরকে স্পেশাল কিছু ইনস্ট্রুমেন্ট ইউজ করতে হয়, যেরকম আমরা লকিং প্লেটস বলে একটা বিশেষ ইনস্ট্রুমেন্ট আছে, বা অনেক সময় দুটো একসাথে ইউজ করতে হয়, যে হাড়ের ভিতর দিয়ে আমরা নেল দিলাম আবার হাড়ের বাইরে দিয়ে প্লেট দিলাম, সেখানে আমাকে এক্সট্রা সিকিউরিটি দিতে হয়। তার সঙ্গে তাকে ট্রিটমেন্টও করতে হয় যাতে করে তার বোন ফর্মেশন হয় নতুন করে। বা এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় এরকম ফ্র্যাকচার হয়েছে যেখানে অনেকটা বোন ক্রাশ হয়ে গেছে, মানে গুঁড়ো হয়ে গেছে, একটা সেগমেন্টই গুঁড়ো হয়ে গেছে। তো সেই জায়গাটা গ্যাপটা ফিল আপ করার জন্য আমাদেরকে অনেক সময় বোন গ্রাফটিং করতে হয়, মানে শরীরের অন্য জায়গা থেকে হাড় নিয়ে ওইখানে রিপ্লেস করতে হয়, বা আর্টিফিশিয়াল কিছু বোন মেটেরিয়াল পাওয়া যায় যেটা দিয়ে ওই গ্যাপটাকে ফিল আপ করতে হয়। তো বয়স্কদের ক্ষেত্রে যাদের অস্টিওপোরোসিস বা ডায়াবেটিস আছে, বোন উইক আছে, বা মাল্টিপল ফ্র্যাকচার হয়েছে, আগেও ভেঙেছে আবার ভেঙেছে, তাদের ক্ষেত্রে আমাদের স্পেশাল প্রিকশনস নিয়ে করতে হয়। পোস্ট 60 বা পোস্ট 70 ইয়ার্সে যখন একজন বয়স্ক পেশেন্টের ক্ষেত্রে সার্জারি করছেন, সেক্ষেত্রে কি তার রিকভার করার চান্সেসটা কতটা থাকে?
এই বয়স্ক পেশেন্টদের যেটা আমরা বললাম যে অস্টিওপোরোসিস, হাড় দুর্বল থাকে, হুম। তো তবুও ফার্স্ট টাইম সার্জারি করার সময় আমরা ইউজুয়ালি প্রিকশনস মেনে করি এবং বোন গ্রাফটিং করি বা স্পেশাল টেকনিকে করি। তো 90% এর বেশি কিন্তু তাদের রিকভারি ভালোই হয়, তারা জুড়ে যায় বা তারা আগের মতো ফিরে আসে। কিন্তু যদি রিপিট সার্জারি করতে হয়, যা আগে একবার হয়েছে আবার কোনোভাবে ভেঙে গেছে, পড়ে গেছে, সেক্ষেত্রে কিন্তু তাদের অনেক দেরি হয়, মানে নর্মালের থেকে অনেক দেরি হয়। কিন্তু হাড় কিন্তু জোড়ে, তার জন্য ভালো মেডিসিনও আছে বা ভালো ইনজেকশনসও আছে, যেটা দিলে কিন্তু ফ্র্যাকচার ইউনিয়ন হয়ে যাবে। পেশেন্টটা হয়তো ক্রনিক ডায়াবেটিস আছে, হুম দীর্ঘদিন ধরে ডায়াবেটিসের সমস্যায় ভুগছে, বা কোনো একজন তার প্রচুর পরিমাণে অ্যালকোহল ড্রিঙ্কিং এর হ্যাবিট আছে, হুম ধূমপান করছেন বা স্মোকিং এর একটা খুব বাজে হিস্ট্রি রয়েছে, তো হুম। সেক্ষেত্রে কি এই সমস্ত ক্ষেত্রে কি পেশেন্টের রিকভার করতে টাইম বেশি লাগে? হ্যাঁ, ফ্র্যাকচার ইউনিয়ন মানে ফ্র্যাকচার জোড়া অনেক ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। তার মধ্যে কিছু কিছু ফ্যাক্টর আছে যেটা পেশেন্টের উপর নির্ভরশীল। মেইন ফ্যাক্টরসগুলো হচ্ছে যে সার্জারি হলো, কিরম সার্জারি হলো, ঠিকভাবে অ্যালাইনমেন্ট হলো কিনা, বা ফ্র্যাকচারটা কিরম খারাপ ছিল। খুব খারাপ ফ্র্যাকচার, মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার জুড়তে দেরি হয়। ওপেন ফ্র্যাকচার মানে ভেঙে গিয়ে বেরিয়ে গেছে, চামড়াটা কেটে বাইরে বেরিয়ে গেছে, সেটা জুড়তে গিয়ে দেরি হয়। সেইগুলো যে আমি সরিয়ে রেখে যদি পেশেন্ট রিলেটেড ফ্যাক্টরগুলো বলি, যাদের ডায়াবেটিস থাকে তাদের কিন্তু অলরেডি রক্তের শিরার মধ্যে কিন্তু শুকিয়ে থাকে, শিরায় রক্ত চলাচল কম হয়, তাই জন্য তাদের কিন্তু ফ্র্যাকচার ইউনিয়ন দেরি হয়। প্লাস তাদের অলরেডি অস্টিওপোরোসিস, নরম হাড়, সে কারণেও ফ্র্যাকচার ইউনিয়ন দেরি। আরেকটা জিনিস যেটা আমরা ডায়াবেটিক পেশেন্টদের ক্ষেত্রে ভয় পাই, সেটা হচ্ছে ইনফেকশন। কারণ আমি একটা ইমপ্লান্ট লাগাচ্ছি ভেতরে, একটা ফরেন মেটেরিয়াল, তাদের সুগার যদি না কন্ট্রোলড হয় তাহলে কিন্তু ইনফেকশন হতে পারে। আর ইনফেকশন হয়ে গেলে মেটেরিয়ালটা কিন্তু ভেতরে রাখা যাবে না, তাকে বার করে দিতে হবে। সেকেন্ড পয়েন্ট, অ্যালকোহল অর স্মোকিং। অ্যালকোহলের সঙ্গে ফ্র্যাকচার ইউনিয়নের ডাইরেক্ট রিলেশন এখনো পাওয়া যায়নি, বাট স্মোকিং এর সঙ্গে পাওয়া গেছে। স্মোকারদের কিন্তু ফ্র্যাকচার জুড়তে ভীষণভাবে দেরি হয়। স্মোকিং ডাইরেক্টলি এফেক্ট করে, কারণ স্মোকিং ব্লাড সার্কুলেশনটাকে ব্লক করে দেয়, নিকোটিন জমে গিয়ে একদম সূক্ষ্ম সূক্ষ্ম যে শিরা, কারণ ফ্র্যাকচার হিলিংটা যদি আমরা ভাবি, সেখানে নতুন করে রক্তের শিরা তৈরি হয়, সেখান থেকে ক্যালসিয়াম ডিপোজিশন হয়, ক্যালাস ফর্মেশন হয় এবং ব্রিজিং হয় হাড়ের সঙ্গে হাড়। এই পুরো প্রসেসটাই কিন্তু স্মোকিং ইনহিবিট করে, তাই এদের ক্ষেত্রেও কিন্তু দেরি হয় ফ্র্যাকচার হিল করতে। যখন ফ্র্যাকচারের ক্ষেত্রে অপারেশন করে সেটাকে ঠিক করা হচ্ছে, পোস্ট সেই অপারেশন কি ফিজিওথেরাপিটা মাস্ট? একদম, কারণ একটা ফ্র্যাকচার হওয়া মানে শুধু তো আমার হাড়ে ইনজুরি হচ্ছে তা না, হাড়ের আশেপাশে যে মাসলস আছে, যে নার্ভস আছে, যে লিগামেন্টস আছে, সব জায়গায় ইনজিওর্ড হচ্ছে। এবং যে কোনো হিলিং যখন আমাদের শরীরে হয়, আমরা যদি একটা সিম্পল জিনিস ভাবি যে আমাদের হাতে পায়ে কোথাও কেটে গেলে সেটা যখন হিল করে কিরকম টাইট হয়ে যায়, চারদিক থেকে স্কিনটা টাইট হয়ে আসে, তো এই টাইট হওয়াটা কিন্তু প্রসেস, নর্মাল প্রসেস। তো ইন্টারনালিও যখন হিল হচ্ছে তখন মাসেলগুলো কিন্তু টাইট হবে, শিরাগুলো শক্ত হয়ে যায়। তাই ফ্র্যাকচারের পরে একটা জিনিস হয়, সেটা হচ্ছে স্টিফনেস। অপারেশন করলাম, অপারেশনে স্টিচ হলো, স্টিচ খোলা হলো, কিন্তু স্টিফ হয়ে যায়। এই স্টিফনেসটা কাটাতে হবে ফিজিওথেরাপি করে, মাসেলের জন্য আমাকে ব্যায়াম করে মাসেলের জোরটা আনতে হবে, তবে কিন্তু প্রপার ফাংশনাল আউটকামটা ঠিক হবে। তাই ফিজিওথেরাপি করতেই হবে। এটার কোনো টাইম আছে যে আপনার কোনো পেশেন্টকে আপনি 4 মাস বা 6 মাস বা 1 বছর টানা ফিজিওথেরাপি করতে বলছেন? 1 বছর ইউজুয়ালি লাগে না, যদি না মাল্টিপল ফ্র্যাকচার হয় বা খুব মাল্টিপল ফ্র্যাকচার উইথ হেড ইনজুরি, পলিট্রমা পেশেন্ট, তাদের ক্ষেত্রে 1-2 বছর লাগে। বাট শুধু যদি একটা কোনো ফ্র্যাকচারের কথা আমরা ভাবি, ইউজুয়ালি 1.5 মাস থেকে 3 মাস। ভালোভাবে যদি ফ্র্যাকচারটা অ্যালাইন্ড করে সার্জারি করা হয়, তাহলে 1.5 থেকে 3 মাস করলে মোটামুটি তার আউটকামটা ভালো হয়। ফিজিওথেরাপিতে জানলাম, এবার এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে ডায়েটটা কতটা গুরুত্বপূর্ণ? রাইট, সো যখন সে রিকভারি ফেজে আসছে, তখন তার শরীরে কিন্তু তার ফ্র্যাকচার হিলিং এর সময় তার ক্যালসিয়াম, ভিটামিন ডি রিকোয়ারমেন্ট অনেক হাই। এবং ক্যালসিয়াম, ভিটামিন ছাড়াও আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কোলাজেন। এখন আমরা কিন্তু ক্যালসিয়াম আর D3 ছাড়াও কোলাজেন সাপ্লিমেন্টও দিচ্ছি, বিকজ এই যে বোন ফর্মেশন হচ্ছে, এটার বেসিক ফ্রেমওয়ার্ক কিন্তু কোলাজেন, তার ওপর ক্যালসিয়াম অ্যান্ড D3 জমা হচ্ছে করে ক্যালাস তৈরি হচ্ছে। আর কি লাগবে? প্রোটিন, হাই প্রোটিন, কারণ মাসেলের রিকভারির জন্য। সো সেই জন্যেই ডায়েটের মধ্যে প্রোটিন রিচ খাবার, ক্যালসিয়াম D3 আর কোলাজেন আমরা পাচ্ছি ফিশ থেকে,
আদার সোর্সেস আছে, কিন্তু মেনলি নন ভেজ সোর্সেস, ফিশ বা ফিশ অয়েল থেকে। তাই এইগুলো যদি ডায়েটে থাকে তাহলে ফ্র্যাকচার রিকভারিটা তাদের জন্য ভালো হবে। সেক্ষেত্রে অ্যান্টিঅক্সিডেন্ট বা ম্যাগনেসিয়াম বা আদার যেগুলো আছে, মাইক্রোনিউট্রিয়েন্টস গুলো অবশ্যই দরকার। আমরা যদি অ্যাজ এ হোল বোনের হেলথ ভাবি, সেখানে মাইক্রোনিউট্রিয়েন্টস যেটা হাড় শক্ত হতে হেল্প করবে, এটা আমাদের বোন ফর্মেশন, আমাদের ক্যালাস ফর্মেশন, ফ্র্যাকচার হিলিং প্রত্যেকটাতেই কিন্তু আমার মাইক্রোনিউট্রিয়েন্টসটা লাগবেই। কিন্তু গ্রসলি আমার ডিমান্ডটা ভীষণভাবে বেড়ে যাচ্ছে ক্যালসিয়াম, ভিটামিন ডি এবং আমাদের কোলাজেন, প্রোটিন এগুলোর জন্য। একবার ফ্র্যাকচার হয়ে গেল একটা পেশেন্টের ক্ষেত্রে, তার কি সেকেন্ড টাইম ওই জায়গাতেই ফ্র্যাকচার হওয়ার চান্সেসটা হাই থাকে? যদি পুরোপুরি ঠিকভাবে জোড়ে নিই, পার্শিয়ালি ইউনাইট হয়েছে, তারপর যদি কোনোভাবে ইনজুরি হলো, তাহলে এক্স্যাক্টলি সেম জায়গায় ভাঙতে পারে। আচ্ছা, কিন্তু মোটামুটি দেখা গেছে যে 9 মান্থস টু 1 ইয়ার যদি একটা ফ্র্যাকচার হয়ে যায়, স্ট্যান্ডার্ড টাইম আমরা বলি 9 মান্থস ফ্র্যাকচার হিলিং এর, সেটা যদি পুরোভাবে জুড়ে যায় তাহলে কিন্তু সেম জায়গাতে ভেঙে যাওয়ার চান্সেস কম, কারণ সেটা আগের মতো হয়ে যায় আবার। সেই আর্লি রিকভারি করতে গেলে খুব চটজলদি যদি বলা হয় কোনো পেশেন্টকে, আপনি কিভাবে গাইড করেন? একদম ফার্স্ট আমরা বলি যে ফ্র্যাকচার হলে ফ্র্যাকচারের ট্রিটমেন্টটা ঠিক হতে হবে, যেটা হয়তো ডাক্তারের উপর নির্ভরশীল। তার সার্জারি হোক বা প্লাস্টার হোক, সেটা প্রপার হতে হবে। এবং এই চলাকালীন যেমন সার্জারি করলেও বা প্লাস্টার করলেও আমরা কিন্তু কিছু বেসিক এক্সারসাইজ তাদেরকে বলে দিই, সেইগুলো যাতে শুরু করলে কি হবে, তাদের মুভমেন্ট বা মোবিলিটিটা ভালো থাকে। তাহলে কি হবে, পরে প্লাস্টার খোলার পরও মুভ করতে ইজি হবে। ডায়েটারি যেগুলো আমরা ডিসকাস করলাম, সেই সাপ্লিমেন্টগুলো আমরা দিই। এছাড়া আমরা কিছু মেডিসিন দিই, যেখানে ক্যালসিয়াম আছে, D3 আছে, আদার সোর্সেস অফ প্রোটিন আছে, কোলাজেন সোর্সেস আছে। সেটা একটা ডায়েট আমরা দিই, যেটাতে করে তার ফ্র্যাকচার হিলিংটা প্রমোট করে। স্মোকারদের আমরা স্ট্রিক্টলি বলে থাকি যে ফ্র্যাকচার জোড়া অবধি স্মোকিং কিন্তু পুরোপুরি বন্ধ রাখতে। ইনফ্যাক্ট অনেক পেশেন্টে কিন্তু আমরা অপারেশনের আগে থেকে বলে দিই যে 6 উইকস অপারেশনের আগে কিন্তু যাদের ক্ষেত্রে প্ল্যান্ড সার্জারি করা হচ্ছে, যে স্মোকিংটা অফ রাখতে, কারণ স্মোকিং এর এফেক্টটা রিভার্স হতে 6 উইকস মিনিমাম টাইম লাগে। এছাড়া ভালোভাবে আমরা সিরিয়াল এক্সরে করে তাকে আমরা দেখি যে জুড়ছে কি না, কারণ অনেক মানুষের ক্ষেত্রে হয়তো একটু স্লো জুড়ছে, তাদের ক্ষেত্রে আমরা বিভিন্ন রকম ইন্টারভেনশন করতে পারি বা টেকনিক্যালি করতে পারি, যে ইমপ্ল্যান্টটা লাগানো আছে তার মধ্যে কিছু চেঞ্জেস করতে পারি বা তার মেডিসিন অ্যাড করতে পারি, কিছু ইনজেকশনস আছে যেটা অ্যাড করতে পারি, যেটা ফ্র্যাকচার হিলিং এ হেল্প করে। আচ্ছা, এক্ষেত্রে ফ্র্যাকচার হওয়ার পর ভবিষ্যতে আর কি কি জটিলতা তৈরি হতে পারে? ফ্র্যাকচারের কমপ্লিকেশনস আমরা যদি ভাবি, ফ্র্যাকচার এবং ফ্র্যাকচারের ট্রিটমেন্টের কমপ্লিকেশন, একদম সেটার অন্যতম মেইন যেটা আমি বললাম স্টিফনেস, মানে জয়েন্টের আশেপাশে বা জয়েন্টের মধ্যে যদি ফ্র্যাকচার। খুব সিম্পল উদাহরণ হচ্ছে আমাদের হাঁটুতে। আমার হাঁটুতে যে 3টে হাড় আছে, এর মধ্যে অনেকের মালাই চাকি ভেঙে যায়, মালাই চাকিটা দুটো আধখানা হয়ে যায়, এটা কিন্তু আমার হাঁটুর জয়েন্টের একটা হাড়। মালাই চাকির অপারেশন হয়, কিন্তু অনেকে ব্যায়াম ঠিক করে করেন না বা অনেক দেরি করে শুরু করেন, স্টিফ হয়ে যায় হাঁটুটা, কিন্তু আগের মতো পুরো ভাঁজ সোজা হয় না। এছাড়া জয়েন্টের মধ্যে যদি ফ্র্যাকচার হয়, জয়েন্টে যে কার্টিলেজগুলো আছে সেগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়। এবং জয়েন্টের মধ্যে ফ্র্যাকচার হলে আমরা ইউজুয়ালি অপারেশন করে চিকিৎসা করি। সেই অপারেশনে যদি কিছু সমস্যা হয়ে থাকে, যে এক্স্যাক্ট আগের মতো হয়নি বা একটু আপ ডাউন হয়ে গেছে, তখন কিন্তু স্টিফনেস মানে মুভ করতে পারছি না। এছাড়া কি হতে পারে, যে সেই হাতটা বা পাটা একটু উইক হয়ে যেতে পারে, মাসেল শুকিয়ে যেতে পারে, মাসেল ওয়েস্টিং যেখানে আমরা বলছি। ফ্র্যাকচার হবার সময় বা সার্জারি করতে গিয়ে অনেক সময় নার্ভ বা ভেসেলসে কিছু ইনজুরি হতে পারে, নার্ভের বিভিন্ন রকম জটিলতা হতে পারে। আর ফাইনালি হচ্ছে ইনফেকশন, ফ্র্যাকচারের কমপ্লিকেশন হচ্ছে ইনফেকশন, কারণ ফ্র্যাকচারে যে প্রচন্ড ব্লাডটা বেরিয়ে আসছে সেখান থেকে একটা ইনফেকশন হতে পারে, বা সার্জারি করার পরেও ইনফেকশন হতে পারে। এবং ভবিষ্যতে গিয়ে ফাংশনাল লস, এবং সেইখানটা খুব গুরুতর হলে পেন হবে, রেগুলার হাঁটা চলা করতে গেলে পেন হবে। ফ্র্যাকচারটা নাও জুড়তে পারে, আমরা অনেক সময় বলি নন ইউনিয়ন, মানে 9 মাস অবধি ফ্র্যাকচারটা জুড়ছে না, সেটাও হতে পারে। বা ফ্র্যাকচারটা বেঁকে জুড়লো, মানে যেরকম অ্যালাইন্ড হওয়ার কথা সেভাবে জুড়লো না, আঁকা বাঁকা হয়ে জুড়লো। তো সামগ্রিকভাবে ফ্র্যাকচারে কিন্তু এত রকমের কমপ্লিকেশনস হতে পারে। যখনই কোনো পেশেন্ট শুনছে বা জানছে যে তার ফ্র্যাকচারটা হয়তো বেশি বা অনেকগুলো টুকরোতে ভেঙে গেছে এবং সেক্ষেত্রে তাকে ওটিতে যেতে হবে বা অপারেশন করতে হবে, সেখানে একটা ফোবিয়া কাজ করে একটা পেশেন্টের মধ্যে। সেখানে পেশেন্টকে কি বলেন? একদম, দেখো আমাদের মেন বক্তব্য হচ্ছে ফুল ফাংশনাল রিকভারি। মানে মানুষ একটা, যদি আমরা ইয়ং একটা ছেলের কথা ভাবি যে হয়তো বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে,
যেহেতু সোল আর্নিং মেম্বার অফ দ্য ফ্যামিলি, তার পায়ের মেন হাড়টা ভেঙে গেছে। একদম। সেটা এতটাই খারাপভাবে ভেঙেছে যে সেটা প্লাস্টারের দ্বারা সম্ভব না। আমি যদি তাকে এক্সাক্ট অ্যালাইনমেন্ট না করে দিই, সে কিন্তু পরে আর ওই হেভি কাজকর্ম করতে পারবে না, সেটা যদি আঁকা বাঁকা হয়ে চড়ে। এবং একটা জিনিস মনে রাখতে হবে, ফ্র্যাকচারের ক্ষেত্রে সার্জারি যদি আমি আর্লি ফেজে করি, তাড়াতাড়ি করি, তার আউটকাম কিন্তু খুব ভালো এবং ফ্র্যাকচারটা তাড়াতাড়ি জুড়বে। আমি যদি লেট করি, তার মধ্যে মাসেল যায় এবং ফ্র্যাকচারের মধ্যে টিস্যু গ্রো করতে থাকে, ফ্র্যাকচারটা ডিফর্মড হতে থাকে, লেট সার্জারির রেজাল্ট কিন্তু ভালো নয়। ওকে। তাই আমাদের উদ্দেশ্য থাকবে ফুল ফাংশনাল রিকভারি, মানে তাকে আগের মতো পুরো বানিয়ে দিতে হবে। এবং এখন লাইফ এত সবার জন্য ফাস্ট হয়ে গেছে, সবাইকে একটা ভালো কাজ করতে হবে, সবাইকে একটা অ্যাক্টিভ থাকতে হবে। সেখানে কিন্তু আমরা এরকম বলতে পারবো না যে ফ্র্যাকচারের পর তুমি এটা করবে না, নিচে বসবে না, সিঁড়ি উঠবে না, এটা তো পসিবল না। সো সেই জন্যেই আমরা মেন উদ্দেশ্য এটাই আমরা বলি বা পেশেন্টদেরকে বোঝাই যে যেরকম ভাঙার আগে ছিল তোমার হাত, সেই রকমই কিন্তু করে দিতে হবে, যাতে করে ফিউচারে আর তোমার কোনো রকম প্রবলেম না থাকে এবং তুমি পুরোপুরি লাইফটাকে নর্মালি লিড করতে পারো। মানুষের একটা ভুল ধারণা যে ফ্র্যাকচার হয়েছে জায়গাটা বোধহয় ঠিক হবে না, এটা তো ঠিক না, একদমই না। অন্তত আজকালকার দিনে আমাদের যে সমস্ত টেকনিক্স আছে, সেটা প্লাস্টারিংও হোক, যেরকম আমি একটা সিম্পল বলছি, আগে অনেকেই প্লাস্টার করতেন চেম্বারে ডাক্তারবাবুরা, এবং সেই প্লাস্টার করার সময় কিন্তু তাদের উপায় ছিল না যে হাড়টা ঠিক সেট হচ্ছে কিনা দেখার। এখন কিন্তু আমরা বেশিরভাগ সময় কি করি, আমরা ওটিতে নিয়ে গিয়ে রানিং এক্সরে মেশিন আছে, মানে সিয়াম মেশিন, সেইটা দেখে হাড় ঠিক হয়েছে, ঠিক জায়গায় আছে, তারপর প্লাস্টারটা করি, তাহলে যাতে করে এক্স্যাক্টলি ঠিকভাবে হাড়টা চলে। মানে অপারেশন থিয়েটারেতেই ওটি করে দেখে, ওটি করার আগে দেখে নিচ্ছি। এবং ওটিও যখন করছি তখন কিন্তু আমরা ওই মেশিনে কন্টিনিউয়াস দেখে যে ঠিক সেটিং হচ্ছে কিনা, এক্স্যাক্টলি সেটিং হচ্ছে কিনা, সেই অবস্থাতেই যদি প্লেট লাগাতে হয়, স্ক্রু লাগাতে হয়, সেটা দেখে করা হচ্ছে। তাই টেকনিক এত ভালো হয়ে গেছে এবং এত সুন্দর ইনস্ট্রুমেন্টস এসে গেছে, ইমপ্লান্টস এসে গেছে, যেখানে আগে হয়তো যেটা পুরো কেটে অপারেশন করতে হতো, এখন সেটা অনেক মিনিমাল ইনভেসিভ করা যাচ্ছে, মানে স্বল্প কেটে আমরা পুরো হাড়টাকে সেট করতে পারছি, এরকম ইনস্ট্রুমেন্টস এসে গেছে, যাতে করে পুরোপুরি আগের মতো করা যাচ্ছে। স্যার, এক্ষেত্রে কি পেশেন্টের মধ্যে আরো একটা মিথ আছে যে তেল মাসাজ করতে লাগবে, তো এটা কি কার্যকরী হয় নাকি বারণ করে? না, স্পেসিফিক্যালি যাদের পোস্ট ফ্র্যাকচার স্টিফ হয়ে গেছে, মাসেলটা নরম, মানে খুব টাইট নরম করতে হবে, তাদের ক্ষেত্রে আমরা কিন্তু প্যাসিভ মাসাজ করতে বলি। কিন্তু সেই মাসাজটা তেল ইউজ করতে পারে, বা আমরা কিছু অয়েন্টমেন্টস দিই বা কিছু জেল দিই, সেটা লাগিয়ে ইউজ করলে একটু ব্যথা কম হবে, কিন্তু সেটাও কিন্তু প্রপার প্রফেশনাল লোক দিয়ে করানো উচিত। এই না যে খুব জোরে আমি মাসেলটাকে দৌড়ে দিলাম, এরকম কিন্তু না। এরকমও কিন্তু আমরা পেশেন্ট দেখেছি যে মাসাজ করার পর মাসেল টিয়ার হয়ে গেছে, এত জোরে মাসাজ করেছেন, পিঠে এত জোরে মাসাজ করেছেন যে পিঠে কম্প্রেশন ফ্র্যাকচার হয়ে গেছে। তাই এটা প্রফেশনাল লোকেদের, যারা অ্যাকচুয়ালি ফিজিওথেরাপিস্ট বা যারা এগুলো করেন, ট্রেন্ড লোক, এবং কোন সার্জারির পর কিভাবে করতে হবে, কতটা করতে হবে, কোন স্পেসিফিক মাসেলটাই করতে হবে, সেটা জেনে গাইড করে তবেই করানো উচিত। বুঝতে পেরেছি। এবার দর্শক বিন্দুদের জন্য যদি কিছু বলার থাকে ফ্র্যাকচার নেই, কারণ নর্মালি এটা আজকালকার দিনে ভীষণ কমন একটা রোড অ্যাক্সিডেন্ট থেকে ফ্র্যাকচার হচ্ছে বা বাড়িতে পড়ে গিয়ে ফ্র্যাকচার হচ্ছে, তো সেক্ষেত্রে দর্শকদের জন্য কি বলবেন? রাইট। সো দর্শকদের জন্য আমার একটাই কথা বলার, যে এখন মানুষের জীবন অনেক ফাস্ট, সবার ফুল ফাংশনাল রিকভারি দরকার। তাই ফ্র্যাকচারটা তো খুব কমন হয়ে গেছে, কারণ এত গাড়ি ঘোড়া বেড়েছে, হাইওয়ে বেড়েছে, সেখানে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বাড়ছে। তাই ফ্র্যাকচারের ট্রিটমেন্টটা কিন্তু একদম প্রফেশনাল লোকদের দিয়ে করতে হবে। এখনো আমরা কিন্তু অনেক জায়গায় দেখছি যে মানুষ মূলত গ্রামের দিকে ফ্র্যাকচারের জন্য ইন্ডিজেনাস প্র্যাকটিশনার বা মানুষের কাছে যাচ্ছেন, সেখানে গাছের লতা পাতা বাঁধছেন, সেখানে জড়িবুটি দিয়ে চিকিৎসা করছেন, তারপরে যখন আমাদের কাছে আসছেন তখন 3 মাস 6 মাস হয়ে গেছে, স্টিফ হয়ে গেছে, নার্ভের কোনো ফাংশন নেই, মাসেল শুকিয়ে গেছে এবং পুরো পা হাত বেঁকে গেছে। দেরি করলে তখন কিন্তু অপারেশনটা অনেক বড়, তখন আবার সেই ভাঙতে হবে, বোন গ্রাফটিং করতে হবে, এবং তখন রিকভারি কিন্তু অনেক লেট হবে। তাই ফ্র্যাকচার যদি সার্জারির প্রয়োজন হয়, সেটা অবশ্যই ডক্টরকে দেখিয়ে তারা যেরকম আপনাদের উপদেশ দেবেন, যদি প্লাস্টারের ট্রিটমেন্ট করা যায় তাহলে সেটা প্লাস্টারে হবে, বাট সেটা একদম প্রপার প্রফেশনাল লোককে দিয়ে করাতে হবে।
রিপিটেডলি চেক করে দেখতে হবে এক্সরে করে যে সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, ঠিকঠাক জুড়ছে কিনা। এবং সার্জিক্যাল যখন অ্যাডভাইস আপনাদেরকে দেবেন ডক্টর, তার মানে আপনাদেরকে বুঝতে হবে যে সেই ফ্র্যাকচারটা কিন্তু প্লাস্টারের ট্রিটমেন্ট সম্ভব নয়। তাই উদ্দেশ্যটা থাকবে কমপ্লিট ফাংশনাল রিকভারি, আগের মতো হাড় এবং ফাংশন এই দুটোই কিন্তু ফিরে পেতে হবে। তাই শর্টকাট সাকসেস এখানে নেই, যেটা পেশেন্টদের জন্য ভালো হবে ডক্টররা সেটাই তাদের উপদেশ দেন। তাই সেই প্রফেশনাল অ্যাডভাইসটা মানলে সবার ভালো হবে। শেষ পর্বে এসে দাঁড়িয়েছি আমরা, যেখানে আমরা ফ্র্যাকচার নিয়ে অনেক অনেক তথ্য জানতে পারলাম স্যারের কাছ থেকে। তো যেখানে ফ্র্যাকচারটা একটা খুব ছোট্ট ওয়ার্ড, কিন্তু সেটার পরবর্তীকালে অনেক রকম কমপ্লিকেশন, জটিলতা এবং অনেক পেইন জড়িত এর মধ্যে। সেক্ষেত্রে আপনাদের বলবো, যদি বাড়িতে বা কোনো এরকম ঘটনা ঘটে বা রোড অ্যাক্সিডেন্ট ঘটে, সেটা কিন্তু নেগলেক্ট না করে চটজলদি আপনাদের চিকিৎসকের কাছে পৌঁছে সেটা ট্রিটমেন্ট করুন। এবং একটা ভয় থাকে যে ফ্র্যাকচার থেকে যদি ওটি করা হয় বা কোনোভাবে যদি সেটা আরও বেড়ে যায় তাহলে কি হবে, তার জন্য আপনারা প্রপারলি মেডিকেল গাইডেন্সের মধ্যে যদি থাকেন তাহলে কিন্তু এখান থেকে কমপ্লিট রিকভারি পসিবল। আজকে এটুকু বলে আমাদের আজকের এই ফ্র্যাকচার নিয়ে আলোচনা শেষ করব। সবাইকে বলবো সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সঙ্গে থাকবেন। রাইট ইনসাইট উইথ সোমালি সাবস্ক্রাইব করবেন রেগুলার আপডেট পাওয়ার জন্য। আর এখানেই শেষ করলাম। সবাইকে নমস্কার।